সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড ঢাকাতে। দর্শক, প্রতিনিয়ত আজকে আমরা হাজির হয়েছি দেশ-বিদেশের খেলার খবর নিয়ে আলোচনা করব কিন্তু বাংলাদেশের ম্যাকাই টেস্ট নিয়ে। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু 2 দিনে শেষ হয়ে গেছে ম্যাকাই টেস্ট ইনিংস এবং 51 রানে হেরেছে বাংলাদেশ। আমাদের সাথে এই ম্যাচ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন সানোয়ার হোসেন এবং সাবেক ক্রিকেটার, এবং আমি আপনাদের সাথে আছি সাফায়েত মিদুল। সানোয়ার ভাই, শুরুতে যদি বলি যে ম্যাকাই টেস্ট নিয়ে কথা বললাম যে দর্শকদের সামনে যে আমরা ম্যাকাই টেস্ট নিয়ে কথা বলবো, 2 দিনে শেষ। আসলে আপনি প্রথম টেস্ট আমরা যদি দেখি যে ডারউইন মাত্র 1 সপ্তাহের ব্যবধান, এবং 1 সপ্তাহের ব্যবধান পুরো উল্টো ছবি আমরা যদি দেখি, মানে এইটা কি প্রত্যাশা করেছিলেন কিনা আপনি যে এরকম হতে পারে যে সেকেন্ড টেস্টে? অবশ্যই না, কারণ আমরা যদি লাস্ট টেস্টের কথা চিন্তা করি যে আমরা অসাধারণ পারফর্ম করছি সবগুলি ডিপার্টমেন্টই বলি, ব্যাটিং বলিং ফিল্ডিং সব কিছু মিলিয়ে আমরা অস্ট্রেলিয়াকে ডমিনেট করে টেস্ট ম্যাচটা জিতেছি। স্বাভাবিকভাবে আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল যে এই টেস্টে হয়তো ভালো কিছু করবে অবশ্যই, এবং প্লেয়ারদের কনফিডেন্সটা স্বাভাবিকভাবে অনেক হাই থাকার কথা। আমরা আশা করেছিলাম যে হয়তো বা জয় পরাজয়তে ডিফারেন্ট, অত দূরে হয়তো টেস্ট ড্র বা জেতা এরকম না, ভালো ক্রিকেট খেলবে এরকম একটা আশা ছিল। তবে হ্যাঁ, আমরাও জানি যে অস্ট্রেলিয়া কী ধরনের সাইড, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে বেস্ট সাইড, এবং ওরা যে এরকম স্ট্রংলি কামব্যাক করবে এরকম একটা মানে এক্সপেকটেশন কিন্তু সবাই জানতো। মানে কিন্তু আমরা যে এই 2 দিনে শেষ হয়ে যাবে এরকম আমরা 2 ইনিংস এরকম 100-এর নিচে রান করব এরকম আশা করি নাই। ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা সেটব্যাক, মনে হয় না এতটা খারাপ হওয়ার মতো কারণ ছিল। ডেফিনেটলি উইকেটটা টাফ, এখানে ব্যাটিং করা ডিফিকাল্ট, নট অনলি বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য না, দেখেন অস্ট্রেলিয়াও কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছে তা বলা যাবে না। ওরা একমাত্র বুঝি স্মিথ আর ক্যামেরন গ্রিন ছাড়া ওরাও কিন্তু ওই ইনিংসটা দেখেন খুব ভালো, কিন্তু টপ অর্ডার কেউই কিন্তু খুব ভালো খেলতে পারেন না, বিকজ অফ উইকেটটা একটু ডিফিকাল্টিস ছিল। আর আমাদের জন্য আরও ডিফিকাল্টিস, বিকজ আমরা জানি যে আমাদের বাউন্সি উইকেট বা উইকেট যেখানে মুভমেন্ট থাকে আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। এটা আগেও দেখেছি, আমরা যদি লাস্ট জিম্বাবুয়ে সিরিজেও দেখি, যদি দেখি ওইখানেও কিন্তু আমরা যখন উইকেট একটু ডিফিকাল্টিস ছিল ওইখানে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছে। সব কিছু মিলিয়ে তবে পারফরমেন্সটা বেশি একটু আমরা যদি বলি যে আসলে টসটা কি এই টেস্টের একটা মানে সব থেকে যদি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে কিনা, কারণ প্রথম টেস্টে আমরা দেখেছি যে অস্ট্রেলিয়াও প্রথমে ব্যাট করতে নেমে তাদের খাবি খেতে হয়েছে, এবং এই টেস্টে আবার বাংলাদেশকে সেম অবস্থা দেখেছি। টসটা একটা ভূমিকা পালন করেছে, তবে আমি সব কিছুই টসের উপর ডিপেন্ড করবে বলবো না। হ্যাঁ, টস হয়তো আমরা আগে পেলে আমরাও হয়তো আর একটু বেটার অপশন পেতে পারতাম, বিকজ অফ আমাদের কিন্তু বিগত টেস্টগুলি যদি বেশ কিছু টেস্টে যদি দেখি আমাদের বলাররা কিন্তু অসাধারণ পারফর্ম করে আসছে। বিশেষ করে আমাদের ফাস্ট বোলিং ইউনিটটা সবসময় রিসেন্ট পাস্টে সবসময় ভালো করে আসছে। আমাদের আগের টেস্টে হাসান মাহমুদরা যে অসাধারণ পারফর্ম করেছে, মিরাজ পারফর্ম করেছে স্পিনার হিসাবে, প্লাস সব ফাস্ট বোলারই আমাদের ভালো ভালো ইবাদতরা, তাসকিন, সবাই ফাস্ট বোলিংয়ে ইউনিটটা পুরো ভালো পারফর্ম করেছে। স্বাভাবিকভাবে এখানে টসে জিতলে হয়তো আমাদের ফাস্ট বোলাররা আরেকটু অপরচুনিটিটা বেশি থাকতো, যেটা হয়তো মিচেল স্টার্কটা শুরুতেই নতুন বলটা যেভাবে ইউজ করেছে আমাদের হয়তো বা ওই সুযোগটা থাকলে হয়তো বা আরেকটু বেটার করতে পারতাম। তারপরে আমাদের সেকেন্ড ইনিংসে যদি আমরা দেখি, যদি আমাদের ওরা যেভাবে স্টার্ট করেছিল ওইখান থেকে আমাদের ফাস্ট বোলার বিশেষ করে শরীফুলের এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স যে ওয়েতে কামব্যাক করেছিল, হ্যাঁ টসটা একটা হয়তো বা হলে এর যে বেটার পারফরমেন্স হয়তো কিছুটা হতে পারতো। আমরা দেখলাম যে ইবাদতকে আসলে বসিয়ে শরীফুলকে নেওয়া হলো, মানে এই যে কম্বিনেশন সেটটা এটা তো এই টেস্টের জন্য পারফেক্ট মনে হয়েছিল, যে অ্যাটলিস্ট যে এই প্রথম ইনিংস দেখার পর যে শরীফুলের 7 উইকেট, সেটা বাংলাদেশি পেসারদের মধ্যে যদি বলি দেশের বাইরে এবং বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বোচ্চ সেরা বোলিং ফিগার। মানে শরীফুলকে নিয়ে আসলে এক্সট্রা করে কিছু বলবেন কিনা? অবশ্যই, কারণ শরীফুল কিন্তু মানে ফার্স্ট 11-এ অটোমেটিক চয়েস থাকতো, বিকজ অফ ইঞ্জুরি থেকে কামব্যাক করার কারণে হয়তো ফার্স্ট টেস্টে ছিল না। আর একটা কম্বিনেশনের ব্যাপার আছে, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুইটা একটা কম্বিনেশন, এটা একটা বড় প্লাস পয়েন্ট শরীফুল থাকলে। আর শরীফের যেটা বড় অ্যাডভান্টেজ বলি বা ওর স্ট্রেংথ বলি, এই যে 6 উইকেট বা 7 উইকেট পাওয়ার ক্ষেত্রে যেটা বড় কাজ মুভমেন্ট, মানে এইগুলি উইকেটে কিন্তু মুভমেন্টটা একটা বড় ফ্যাক্টর। এইগুলি উইকেটে যে মুভ করাতে পারে বল তাদের জন্য একটু এক্সট্রা অ্যাডভান্টেজ হয়। স্টার্কও কিন্তু আমরা নতুন বলের মুভমেন্ট বলেন বা লেট সুইং বলেন, এইগুলি কারণে কিন্তু ব্যাটসম্যানের জন্য ডিফিকাল্টিস একটু বেশি হয়েছে শরীফুলকে খেলাটা। ডেফিনেটলি আমাদের ফাস্ট বোলিং শরীফুলের জন্য একটা অসাধারণ টেস্ট ম্যাচ বলবো ওর জন্য, হয়তো ব্যক্তিগত হবে, হয়তো ওভারঅল টেস্ট ম্যাচটার জন্য হয়তো বা এই ওর অ্যাচিভমেন্টটা খুব বড়োভাবে হাইলাইটেড হচ্ছে না, কিন্তু অসাধারণ পারফর্ম করেছে, অসাধারণ বোলিং করেছে। আমাদের ফাস্ট বোলিং যে আমরা হয়তো প্রথমেই আমরা একটু ছিলাম যে রানাকে আমরা মিস করেছি, নাহিদ রানাকে মিস করেছি। ডেফিনেটলি এই ধরনের কন্ডিশনে নাহিদ রানা যদি থাকতো
আমরা হয়তো আরো আরেকটু বিপজ্জনক হতো। অ্যাডভান্টেজ প্লাস হলে আমরা দেখতে পারতাম নাহিদ রানা অ্যাওয়েতে যে অস্ট্রেলিয়ার মতো টিমের এগেনস্টে যদি ভালো করতে পারতো, এটা যে নিজেদের জন্য যে একটা টিমের জন্য যেরকম একটা বুস্ট আপ, সেম ওয়েতে নাহিদ রানার জন্য একটা বড় প্লাস পয়েন্ট হতে পারতো। যে এই স্টেটমেন্টগুলি কিন্তু যখন আপনি ধরেন আইসিসির মতো বড় ইভেন্ট বা অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড এদের মতো টিমের এগেনস্ট অ্যাওয়েতে যখন আপনি ভালো পারফরমেন্স করেন, ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু এগুলি নোটটা অনেক হাইলি নোট ডাউন হয়। বিকজ অফ দেখেন কিন্তু বাংলাদেশকে ফার্স্ট টেস্টের পরে কিন্তু টেস্ট ক্রিকেটেই কিন্তু বাংলাদেশকে কিন্তু একটা বাংলাদেশের মর্যাদাটা একটু উপরে গিয়েছিল। যদিও আমরা জানি আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ধারাবাহিকতা। আমরা কিন্তু ভালো করতে করতে যে জিম্বাবুয়েতে কিন্তু খুব ভালো পারফরমেন্স করতে পারি না, যে কারণে কিন্তু আমরা এই অস্ট্রেলিয়া যেহেতু একটু অডিট ছিলাম, ফার্স্ট প্র্যাকটিস ম্যাচও খুব ভালো করতে পারি না, ওইখানেও আবার টেস্টে খুব অসাধারণ পারফর্ম করেছি, এই টেস্টে আবার রিভার্স হয়ে গিয়েছে। এই জায়গাটা আমাদের মধ্যে ইমপ্রুভ করা দরকার। আমাদের ধারাবাহিকতার বড় প্রবলেম। এই গ্রাফটা তো অবশ্যই আপ ডাউন সব জায়গায় থাকবে, আপ ডাউন একেবারে নিচে নেমে না যায়, একেবারে হঠাৎ করে অনেক হাইট চলে যায়, আমরা হঠাৎ করে একেবারে নিচে চলে যাই। গ্রাফটা আপস অ্যান্ড ডাউন থাকবে, কিন্তু গ্রাফটা একটু কাছাকাছি থাকলে যেটা ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা হয়তো স্টেটমেন্ট বা প্রুফ করতে ভালো হবে যে না, আমরা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করার অ্যাবিলিটি আমাদের আছে। এইখানে একটু মানসিকতারও একটু সমস্যা দেখছেন কিনা? আমি যদি বলি যে তানজিদ তামিম প্রথম ইনিংসে কিন্তু একটা দুর্দান্ত একটা সেঞ্চুরি করলো, এর পরের 2 ইনিংসে তিনি 0 এবং আজকে তিনি আউট হয়েছেন 9 রানে। এবং একই সাথে যদি আমরা দেখি যে লিটন দাসের কথা না বললেই নয়, 3টা ইনিংস ব্যাট করেছেন তিনি, 3 ইনিংসেই 0 রানে আউট হয়েছেন। মানে তার পরিবর্তে আসলে অন্য কাউকে এখন ভাবা উচিত কিনা টেস্টে, কি মনে হয়? দেখেন আমাদের কিন্তু এই যেটা বললাম যে ব্যাটসম্যানদের বলেন, টিম বলেন, সব জায়গাতেই কিন্তু ধারাবাহিকতা একটা বড় প্রবলেম। একমাত্র বোধহয় রিসেন্ট পাস্টে শান্ত একটা মোটামুটি মানে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছে। বাকি তানজিদ অসাধারণ ট্যালেন্টেড ক্রিকেটার তানজিদ তামিম, যে অস্ট্রেলিয়ান যে 100টা করেছে, এটার পরবর্তী কিন্তু কনফিডেন্সের অভাব হওয়ার কথা না। হ্যাঁ, কনফিডেন্স এই টেস্টে কিন্তু আমাদের সব প্লেয়ারদেরই বুস্ট আপ থাকার কথা। কারণ হলো আমাদের যেই ওয়েতে অস্ট্রেলিয়া ডমিনেট করে আমরা টেস্ট জিতেছি, সবই কনফিডেন্সের অভাব হওয়ার কোনো কারণ নেই। আমার এইটার মনে বড় কারণ মনে হয়, আমরা সবাই জানি আমরা কী ধরনের উইকেটে ক্রিকেট খেলি। আমরা কিন্তু লো বাউন্স, হাইট কম বলে আমাদের হয়তো উইকেটগুলি ফ্ল্যাট থাকে, সাবকন্টিনেন্টাল উইকেট কিন্তু যেরকম আমরা থাকে। রিসেন্ট মানে ম্যাচগুলো দেখি, সেই জায়গায় কিন্তু আসলে এতটাও খারাপ ছিল না মিরপুর উইকেট। আমরা যদি বলি না, উইকেট খারাপ বলছি না, মানে আমাদের মধ্যে আপনি নিশ্চয়ই এক্সপেক্ট করবেন না যে নিউজিল্যান্ডের মতো বা অস্ট্রেলিয়ার মতো বাউন্সি উইকেট বা এরকম মুভমেন্ট করবে। উইকেট আমরা তৈরি করার মতো আমাদের অবস্থান এখনও নাই। উইকেট নট ব্যাড, আমি বলছি একটু এখানে হয়তো ট্রু উইকেট পেয়েছি হয়তো, কিন্তু ওইখানে আপনি বলার আগে ওইরকম ওইখানে মুভমেন্ট পায় না, বা ব্যাটসম্যানরা ওইটা হ্যান্ডেল করে অভ্যস্ত নয়। আমাদের ডোমেস্টিক ক্রিকেট বলেন, ক্লাব ক্রিকেট মানে বা প্লাস হলো ইন্টারন্যাশনাল, যখন বিপিএল বলেন, সব জায়গায় কিন্তু আমরা উইকেটটা একটা বড় ফ্যাক্টর হয়। আমাদের মনে হয় না যে এই ধরনের উইকেট তৈরি করা আমাদের জন্য এখনও তৈরি অবস্থান হয়েছে। এই ধরনের উইকেট আমরা ইউজ টু না। স্বাভাবিকভাবে এখানে যে ওভারনাইট কিন্তু ইউজ টু অসম্ভব না। যে উইকেটে দেখেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কিন্তু স্ট্রাগল করতে হয়েছে, এখানে আমাদের ব্যাটসম্যানদের হঠাৎ করে ওভারনাইটই অ্যাডজাস্ট করে ফেলবে, এটা আমরা একটু ডিফিকাল্ট আমরা জানি। তারপরেও আমাদের পারফরমেন্সটা একটু বেশি, মানে ব্যাটসম্যানদের, বিশেষ করে ব্যাটসম্যানদের পারফরমেন্সটা মানে আর একটু ডিসেন্ট হওয়া দরকার ছিল মনে হয় জায়গাগুলিতে। এবং সেই জায়গায় আমি যেমন লিটন দাসের কথাটা আমি আপনাকে জিজ্ঞেস করলাম, সেই জায়গায় আসলে কোনো ব্যতিক্রমে কিছু দেখেন বা তার পরিবর্তে কাউকে আপনি অল্টারনেটিভ কাউকে দেখছেন কিনা? এটা হলো রিয়েলিটিটা যদি বলতে হয়, দেখেন বাংলাদেশের পাইপলাইনে আমাদের স্ট্রং কত ধরনের পাইপলাইনে ব্যাকআপে কতগুলি প্লেয়ার ব্যাকআপ আছে। আমাদের দেখেন লিটন ইনজুরি হওয়াতে আমরা সবাই এক্সপেক্ট করছি লিটন কবে সুস্থ হবে, লিটন আবার নেওয়ার জন্য। বিকজ এরকম যদি আমাদের দেখতেন, যদি এরকম আরও 3-4টা ব্যাটসম্যান, আপনি কিন্তু নাম বলতে পারবেন না যেটা খুব বেশি পারফর্ম করে হয়তো এই টিমের ফরে বা ডোমেস্টিকে এক্সট্রাঅর্ডিনারি লঙ্গার বাসের পারফর্ম করে ওয়েট করছে, তাহলে হয়তো অল্টারনেটিভ চিন্তা করার সুযোগ থাকে। এইটি আমাদের বড় সমস্যা। পাইপলাইনে কিন্তু ওরকম আমাদের অনেক প্লেয়ার আছে, ট্যালেন্টেড প্লেয়ার আছে, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি আমাদের দরকার কিন্তু এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড প্লেয়ার, যেটা হয়তো তামিমের মধ্যে কিছুটা আছে, তামিমের মধ্যে অবশ্যই আছে, কিছুটা না, অবশ্যই ট্যালেন্টেড প্লেয়ার, যেটা কিন্তু ধারাবাহিকতার সমস্যা। সেম ওয়েতে আমাদের যদি ওর বিকল্প বা তামিমের বিকল্প বলেন বা লিটনের বিকল্প বলেন, শান্তর বিকল্প বলেন, আমাদের খুব বেশি পাইপলাইন ওই ধরনের স্ট্রং কন্টেন্টার নাই, যেই কারণে আমরা ঘুরে ফিরে কিন্তু এদের কাছে ফিরে যেতে হয়। আমাদের কিন্তু পারফর্ম খারাপ করলেও ভালো করলেও আবার কিন্তু ওদের কাছে ফিরে যেতে হয়, বিকজ অফ ওদের মধ্যে ওরাই বেস্ট। পাইপলাইনের কথা যখন বলছিলাম, আমরা দেখলাম যে মানে একই সাথে কিন্তু কয়েকটা ম্যাচ আসে। আমরা যদি বলি এ দল, এইচপি এবং একসাথে মালয়েশিয়ার সাথে অনূর্ধ্ব-23 দল খেললো, মানে এই যে 3টা দল একসাথে খেলছে, কিন্তু সেই জায়গা থেকে আসলে জাতীয় দলে খেলার মতো মানে ক্রিকেটার উঠে আসছে না। মানে এই জায়গায় কি আমাদের আরও একটু নজর দেওয়া উচিত কিনা বা আর একটু পরিকল্পনা মাফিক কাজ করা উচিত কিনা? অবশ্যই, কারণ দেখেন একটা সময় ছিল যে আমাদের একটা ব্যাচ কিন্তু লম্বা সময় ডমিনেট করে গেছে। সাকিব, মুশফিক, তামিম, মাশরাফি, মাহমুদুল্লাহ, এরা কিন্তু লম্বা সময় বাংলাদেশ টিমকে সার্ভিস দিয়ে গিয়েছে। এদের পরে বেশ কিছু প্লেয়ার আসছে, ধরেন এদের পরে হয়তো লিটনরা আসছে, শান্তরা আসছে, হ্যাঁ, তৌহিদ হৃদয়, তামিম, এরা আসছে, কিন্তু লম্বা সময় যে ওরা যেই ওয়েতে নিজেদের
প্লেসটা যেভাবে সিমেন্ট করে রেখেছিল, ওদেরকে বিট করার মতো অবস্থা ছিল না। এর পরের জেনারেশনটা কিন্তু আপস অ্যান্ড ডাউন অনেক বেশি। কেউ হয়তো কোনো দেখবেন কোনো সাদমান কোনো ম্যাচ ওপেন করছে, কোনো ম্যাচে জয় ওপেন করছে, কোনো ম্যাচে জাকির ওপেন করছে। এই জায়গাগুলি নিজেদের অবস্থানগুলি নিজেরাই তৈরি করতে পারে নাই, বিকজ অফ ধারাবাহিকতাটা বলেন, কনসিস্টেন্ট পারফরমেন্স বলেন, সব কিছু জায়গাতেই কিন্তু একটা গ্যাপ আছে। আমার মনে হয় এই জায়গাটা তৈরি হবে কোন জায়গা থেকে? আমাদের ডোমেস্টিক থেকে। ডোমেস্টিক্স ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন আমাদের, প্লাস হলো সেম ওয়েতে যারা যখন পাইপলাইনে যখন আন্ডার-23 এই টিম এইচপি যখন বিদেশে ট্যুর করে, ওই জায়গাগুলি দেখবেন না কেউ এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করছে। এই টিমের পরে হয়তো লঙ্গার ভার্সন কোনো 4 দিনে ম্যাচ খেলছে, 3 দিনে ম্যাচ খেলছে, ওই জায়গাগুলি যদি এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করে নিজেদেরকে প্রুভ করতে পারেন, তখন আপনার জন্য যখন ন্যাশনাল টিমটা সহজ হবে বা একটু অ্যাডজাস্ট করা সহজ হবে। আমরা কিন্তু আমাদের সাথে একজন দর্শক আছেন, সানোয়ার ভাই, আমরা তার দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কলাবাগান থেকে সাফাই বলছি। জি বলুন। সানোয়ার ভাই নিশ্চয়ই ভালো আছেন আশা করি। জি, থ্যাংক ইউ, শুনতে পাচ্ছি। জি জি, আচ্ছা, আমি যে প্রশ্নটা করতে যাচ্ছি সেটা হলো যে অবশেষে অস্ট্রেলিয়ার যে ভদ্রলোক বলেছিল যে একদিনে ম্যাচ শেষ করে দিবে, তো ওনার কথাটাই যদি আমরা প্রথম টেস্টে দুর্দান্ত কামব্যাকের ফলে ওইটা সম্ভব হয় না, কিন্তু ওনার কথাটাই ঘুরে ফিরে আবার কোনো না কোনো ভাবে ফিরে আসছে। একটা দিক থেকে কিছুটা প্লাস পয়েন্ট যে বাংলাদেশ বলেই ভালো করেছে, যদি সেটা না করতে ব্যবধান হয়তো আরো বেশি হতো। তো আমার সানোয়ার ভাইয়ের কাছে ছোট্ট করে একটা প্রশ্ন, বর্তমান ক্রিকেটের যে সিনারিও, ভবিষ্যতে যে নতুন টেস্ট প্লেইং নেশনগুলো আসবে, আপনি কি মনে করেন যে কখনোই একদিনে টেস্ট ম্যাচ শেষ করা সম্ভব? এটা কি আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন কিনা? সেটা যে কোনো নেশনের ক্ষেত্রে হতে পারে, শুধু বাংলাদেশ না। ধন্যবাদ, ভালো থাকবেন। উনি যেই কথাটা বলেছিল, এটা যখন আমরা 2003 যখন ফার্স্ট যখন আমরা ফার্স্ট টেস্ট ম্যাচ খেলতে গেছিলাম, আমি ওই টিমের মেম্বার ছিলাম। যখন গিয়েছিল ডেভিড হুক নামে একজন ছিলেন, উনি বলেছিল বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া হয়তো একদিনে টেস্ট ম্যাচ শেষ করে দিবে, এরকম একটা কথা বলেছিল। ওই ভদ্রলোক মারা গিয়েছেন পরবর্তীতে। যাই হোক, ওইটা হয়তো বা বলার জন্য বলেছিল। আমরা কিন্তু ওই সিরিজেও বেশ ভালো ক্রিকেটই খেলেছিলাম ওই সময়, আমাদের ফার্স্ট টেস্ট অস্ট্রেলিয়া এগেনস্টে। যাই হোক, আমাদের একবারে শুরুর দিকে ক্রিকেট তখন বলেছিল, কিন্তু এটা শেষ হয় নাই, ভালোই করেছিলাম আমরা ওই সময়ের পরিপ্রেক্ষিতে। বর্তমান সময়ের প্লেয়াররা আমার বলবো টেকনিক্যাল বলেন, মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, সব কিছুতেই আমাদের ক্রিকেটাররা অনেক বেশি ইমপ্রুভ করেছে এখন। আবার এই সিরিজে যেই প্রতিফলন আমরা কিন্তু ফার্স্ট টেস্টে দেখেছি, যেটা কিন্তু অস্ট্রেলিয়া ডমিনেট করে আমরা কিন্তু টেস্ট ম্যাচ জিতেছি। হ্যাঁ, এই টেস্টটা আমাদের খুবই, হয়তো আমরা দর্শক বলেন, প্লেয়াররা বলেন, আমরা বলেন, সবাই কিন্তু একটু হয়তো আপসেট হয়েছি। তারপরে বাস্তবতাটা হলো উইকেটটা কিন্তু বাস্তবতা চিন্তা করতে, উইকেটটা কিন্তু অস্ট্রেলিয়া, এটাও কিন্তু অস্ট্রেলিয়া মানে ফার্স্ট টেস্টের পরে এনি হাও তারা কামব্যাক করার জন্য যা তাদের জন্য দরকার, যেই ধরনের উইকেটটা, এই উইকেটটা একটু ডিফিকাল্ট এমনি ছিল, সব আগের থেকেই শোনা গিয়েছিল উইকেটটা বাউন্স থাকবে, সুইং থাকবে, যেটা আমাদের জন্য ডিফিকাল্ট হবে। অস্ট্রেলিয়া তো ম্যাক্সিমাম অপরচুনিটি নিয়েছে, বিকজ অফ তাদের কামব্যাক করতে হবে স্ট্রংলি। তারাও কিন্তু ডিফিকাল্ট হয়েছে, তবে একদিনে টেস্ট ম্যাচ শেষ করা একটু ডিফিকাল্ট, তবে ক্রিকেটে অসম্ভব কিছু না, আমরা দেখেছি। আমার মনে হয় শুধু বাংলাদেশ না, এটা আমরা গেল বছর দেখেছি অ্যাশেজে আসলে 2টা টেস্ট এরকম 2 দিনে শেষ হয়ে গেছে। হ্যাঁ, মানে ইংল্যান্ডের মতো দলের সাথে যদি এই অবস্থা হয়, মানে এইরকম হয়েছে। এবং অস্ট্রেলিয়া এমন একটা সাইড, বাংলাদেশের এগেনস্টে উইকেটের সহযোগিতা নিয়েও কিন্তু কিছুটা নিতে হবে, এরকম কিন্তু কখনো আগে চিন্তা করে নাই। এটাও কিন্তু বাংলাদেশের একটা বড় অ্যাচিভমেন্ট। বাংলাদেশ জানে যে এরকম ফ্ল্যাট উইকেট হইলে বাংলাদেশ হয়তো বা বেটার ক্রিকেট খেলতে পারবে, ওই বা একটু ট্রু উইকেট হইলে। এটা কিন্তু পক্ষান্ত যদি আপনি চিন্তা করেন, এই ক্রিকেটের সব কিছু কিন্তু বলার ব্যাটসম্যান সব কিছু একটু ইভেন অপরচুনিটি থাকা দরকার। এইগুলি উইকেটে কিন্তু খুব বেশি অপরচুনিটি ব্যাটসম্যানদের জন্য নাই, সব কিছু কিন্তু বোলারদের জন্য, যেটা কিন্তু আমরা অস্ট্রেলিয়ার ইনিংসেও দেখেছি। একমাত্র যেটা বললাম, 2জন ব্যাটসম্যান ছাড়া কেউ কিন্তু ওদের ব্যাটসম্যানরা স্বচ্ছন্দে ব্যাটিং করতে পারে নাই। আমাদের বোলিং লাইনের এগেনস্টেও কিন্তু ওরা ভালো করতে পারে নাই। তো উইকেটটা আরেকটু ইভেন হলে হয়তো বা একটু টেস্ট ম্যাচটাও একটু মানে ধরুন বাকি 3 দিন বাকি দর্শকদের জন্য কিন্তু এখানে কোনো একটা অপরচুনিটি ছিল না, ভালো কিছু দেখার জন্য সুযোগ ছিল না। বোলাররা এখানে এক্সট্রাঅর্ডিনারি যখন অ্যাডভান্টেজ থাকবে, তখন তো বোলাররা ভালো করবেই, এটাই স্বাভাবিক। বোলাররা 2 দলের বোলাররাই কিন্তু ডমিনেট করেছে, ব্যাটসম্যানদের কিন্তু খুব বেশি অপরচুনিটি ছিল। প্রথম টেস্ট জয়ের পর কিন্তু শান্ত এই টেস্টের আগেও বলেছেন যে আসলে 5 দিনই আসলে তিনি ভালো খেলতে চান, কিন্তু আজকে আসলে মানে ব্যাটারদের যে শট বা তাদের যে ধৈর্য হারা যে ব্যাটিং, সেটা দেখে আসলে মনে হয় না যে আসলে বাংলাদেশ ব্যাটাররা যে আসলে 5 দিনই ভালো ক্রিকেট খেলতে চান। এই জায়গাটা একটু ডেডিকেশন, ডিটারমিনেশন আমরা জানি, ওরাও জানে, মেন্টালি প্রিপেয়ার্ড ছিল যে এই উইকেটটা ব্যাটসম্যানের জন্য টাফ টাইম যাবে। এখানে আরেকটু ডেডিকেটেড ডিটারমিনেশন, কিছু অপরচুনিটি, শান্ত নিজের কথাই বলি, যখন অপরচুনিটি তৈরি হয়েছিল তখন এনিহাও ওকে ক্যারি কর, আপনি আউট হয়ে যেতে পারেন যে কোনো বলে, এক বলে আউট হয়ে যেতে পারেন, আবার 50 করার পরে আউট হতে পারেন, যে কোনো সময় আউট হতে পারেন। কিন্তু যখন আপনি অপরচুনিটিটা পেয়েছেন, তখন উইকেটটা ওই বোলাররা ক্রেডিটটা যদি পেতো,
তাহলে তো ভালো হতো, বলাররা হয়তো বিট করে আউট করেছে, বাউন্সার বা এক্সট্রাঅর্ডিনারি বোলিং করে আউট করেছে, তাহলে হয়তো ঠিক আছে। যে অপরচুনিটি আমাদের কিছু কিছু ব্যাটসম্যান পেয়েছিল এটা মিস ইউজ করেছে, তাহলে না হলে হয়তো ইনিংস ডিবেটটা এড়াতে পারতাম, আর একটু বেটার পারফরমেন্স আশা করতাম। আমরাও জানি যে অস্ট্রেলিয়া এখানে যেই ওয়েতে ফার্স্ট ইনিংস লিডটা নিয়েছে, এখান থেকে কামব্যাক করা নট ইজি, অনেক কঠিন। কারণ তারপর আমরা একটা অ্যাটলিস্ট আমরা যদি ইনিংস ডিবেটটা এড়াতে পারতাম, ওই ইনিংসে যাতে আমাদের বলারও যদি আরেকটা ইনিংস বল করার সুযোগ পেত, এইগুলি আমাদের অ্যাচিভমেন্ট হতো। তারপর আমি বলবো ওভারঅল কিন্তু এই টেস্টেও বাংলাদেশের কিছু অ্যাচিভমেন্ট অবশ্যই, বিশেষ করে শরীফুলের এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, স্টার্ক যেখানে 6 উইকেট পেয়েছে ওখানে 7 উইকেট পেয়েছে, কিছু অ্যাচিভমেন্ট আছে। তারপরেও আমরা হয়তোবা আরেকটু বেটার আশা করতে পারতাম। সানোয়ার ভাই, আমরা একটা বিরতিতে যাব, তারপর আমরা আবার আলোচনা করবো। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পর। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, আমরা কথা বলছিলাম ম্যাকাই টেস্ট নিয়ে। আমাদের সাথে আছেন সানোয়ার হোসেন এবং আমি আপনাদের সাথে আছি শাফায়েত মৃদুল। সানোয়ার ভাই, আমরা যেমনটা বলছিলাম যে আসলে ম্যাচ শেষে কিন্তু নাজমুল শান্ত কথা বলেছেন, এবং নাজমুল শান্ত বলেছেন কিন্তু এই জায়গায় যদি ডারউইনের বিবেচনা করি এবং ম্যাকাইয়ের বিবেচনা করি, সেই জায়গায় কিন্তু আসলে পরিবেশগত দিক থেকে অনেকটা আলাদা ছিল, এবং বাতাসে নাকি আসলে খেলতে তাদের কষ্ট হচ্ছিল ব্যাটিংয়ে। এইটাকে আসলে যদি বলি যে এই যেই উইকেটের আচরণ বা এই সমস্ত পরিবেশে তো আসলে শিখতে হবে খেলতে খেলতে, তার মানে কি আমাদের একটু মানে দেশের বাইরে যে টেস্টগুলো সেটা যদি আমরা একটু বেশি খেলতে পারি বা এই সমস্ত উইকেটে খেলার সুযোগটা তৈরি হয়, সেই ক্ষেত্রে কি একটু আরও বেটার কিছু করা সম্ভব কিনা ভবিষ্যতে? দেখুন, আপনাদের যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে হয়, ইন্টারন্যাশনালি যদি আপনার সব স্টার হতে চান, পারফরমেন্স করতে চান, আমাদের বিভিন্ন পরিবেশেই অ্যাডজাস্ট করে। কোনো উইকেটে হয়তো টার্নিং থাকবে, কোনো উইকেট ফ্ল্যাট থাকবে, কোনো উইকেটে এক্সট্রাঅর্ডিনারি বাউন্স থাকবে, সুইং থাকবে। এইভাবে অ্যাডজাস্ট করেই কিন্তু গ্রেট প্লেয়াররা, গ্রেট টিমগুলি তৈরি হয়। আপনি যদি ধরেন একটা সময় ছিল সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, যখন ইংল্যান্ড বাংলাদেশে আসতো, ওরাও কিন্তু টার্নিং উইকেটে স্ট্রাগল করেই খেলতে হয়েছে, বা সাবকন্টিনেন্টে একসময় ইন্ডিয়া তো এরকম হয়েছে যে উইকেট টার্নিং থাকবে, খেলতে হয়েছে। সেই ওয়েতে আমাদেরও এই ধরনের অ্যাডজাস্ট করেই খেলতে হবে। আমরা স্বাভাবিক আমরা আশা করি অস্ট্রেলিয়া এই ধরনের উইকেট পাবো, নিউজিল্যান্ডে যে ধরনের টাফ উইকেট পাবো, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, এটা তো একটা এক্সপিরিয়েন্স তো অবশ্যই, বিভিন্ন কন্ডিশনে খেলে এই টিম বলেন বা বিভিন্ন পাইপলাইনে যারা থাকবে, এইচপি বলেন, এরা বিভিন্ন কন্ডিশন যখন খেলবে, স্বাভাবিক এই এক্সপিরিয়েন্সগুলো বেশি হবে। তবে হ্যাঁ, আমাদের ডোমেস্টিকেও আমরা জানি, ধরেন একটা মনে আছে সাউথ আফ্রিকা যখন আমরা গিয়েছিলাম, তো সাউথ আফ্রিকা কিন্তু একটা উইকেটে মহারাজা অনেক স্পিনিং উইকেট তৈরি করেছিল ওরা, যেখানে আমরা ওইখানে মহারাজ 9 উইকেট পেয়ে আমাদের কিন্তু স্পিন দিয়ে হারিয়েছিল। ওদের কিন্তু পরিকল্পনা করতে ওই ধরনের প্ল্যান করেই কিন্তু আগিয়েছিল। সেম ওয়েতে আমাদের যখন আমরা যাই, আমরা জানি ম্যাকআউট টেস্টে হবে, আমরা কিন্তু আগে থেকে জানি এই উইকেটটাও সম্বন্ধে সবার কম বেশি ধারণা ছিল যে উইকেটটা একটু ডিফিকাল্ট হবে, সুইং হবে, মুভমেন্ট থাকবে, বাতাস আছে, এগুলি সব কিন্তু আমরা জেনেই যাচ্ছি। আমাদের এখন এমন পরিবেশ তৈরি করতে আমাদেরও ওই ধরনের উইকেট তৈরি করতে হবে। আমি যদি একটু বলি যে আপনারা তো 23 বছর আগে খেলেছেন, আসলে আপনার হয়তো বা ডারউইনে খেলা হয়নি, পরের টেস্ট আপনার খেলা হয়েছে, সেই জায়গায় খেলেছিলাম একটা টেস্ট। ওই জায়গায় যে সময় আপনারা বল করেছেন, আপনারা তখনও তো আসলে একটা ভিন্নতা ছিল, বাংলাদেশ থেকে এই একই কন্ডিশন তো ছিল না, তখন আসলে আপনারা কিভাবে মানিয়ে নিতেন? আমরা ধরেন সত্যি কথা বলতে এটা কম্পেয়ার করতে চাই না, কিন্তু বর্তমান প্রজন্ম অনেক ট্যালেন্টেড, অনেক এক্সপিরিয়েন্স, স্বাভাবিকভাবে এদের পারফরমেন্স তো বেটার হবে, এখন অনেক ভালোও করছে। আমরা তখন বাংলাদেশের সব টেস্টই ফার্স্ট, আমরা যখন সিরিজ খেলছি, সাউথ আফ্রিকা আমি গিয়েছি ফার্স্ট টেস্ট, অস্ট্রেলিয়া যেটা গেছি ওইটা বাংলাদেশের ফার্স্ট সিরিজ, নিউজিল্যান্ডের ফার্স্ট সিরিজ, তখন আমরা একটু স্ট্রাগল করব বা হঠাৎ করে ইন্টারন্যাশনাল অ্যাডজাস্ট করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল, স্ট্রাগল করেছি, তারপরেও ডিসেন্ট পারফরমেন্স করেছি। আমরা খুব ভালো অ্যাডজাস্ট করছি তাও বলবো না, তবে সময়ের পরিবেশ পরিস্থিতির কারণে ডিসেন্ট পারফরমেন্স করেছিলাম। কিন্তু আমি বলছিলাম যে এই সময় এসে আমাদের তো জানি আমরা এরকম ডিফিকাল্ট ফেস করতে হবে। আমাদের উইকেটও এই ধরনের বিভিন্ন ধরনের সিমিলার উইকেট, কোনো উইকেটে ফাস্ট বাউন্সি থাকবে, কোনো উইকেটে বল মুভ করবে, কোনো এই ধরনের উইকেট আমাদের ডোমেস্টিকে তৈরি করতে হবে, বা আমাদের বিভিন্ন ভেন্যু এরকম তৈরি করে। দুবাই থেকে কিন্তু এরকম উইকেট আছে যে উইকেট আছে। দুবাই কিন্তু ওরকম টেস্ট প্লেইং কান্ট্রি না বা ওরকম বড় দেশ না ক্রিকেটের জন্য, কিন্তু ওরা ওই পরিবেশ তৈরি করেছে, অনেক দেশ ওখানে যা প্র্যাকটিস করে। আমাদের আসলে ভালো কথা এটা করতে হবে। অসংখ্য ধন্যবাদ সানোয়ার, আমাদের শেষ করতে হচ্ছে। দর্শক, হয়তোবা শেষটা হতাশায়, কিন্তু ডারউইনে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে 23 বছর পর জিতেছে, সেটা অবশ্যই বাংলাদেশ অনেকদিন মনে রাখবে। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।